আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আব্দুল মালিক স্যার তোমাদেরকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিগত ক্লাসে তোমাদের রাইট ফ্রম দি ভার্বের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম, আজকে আরও একটি ক্লাস নিব। যা হোক, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা এর আগে রুল 11 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা রুল দেখব 12। রুল 12, আর এখানে তোমার 24 হবে নবদূত। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু দ্বিতীয় ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে তখন ভার্বের দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে। প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে। তাহলে রুলটা একটু লক্ষ্য করো, আমি একবার বলে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স মানে যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তোমরা একটু উপরে ক্লাস উঠলে তখন সিম্পল সেন্টেন্স সম্পর্কে ভালো বিস্তারিত জানতে পারবে। যাই হোক, তো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে সাধারণত আইএনজি যোগ হয়, কিন্তু দ্বিতীয় ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে তখন দ্বিতীয় ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে। লক্ষ্য করো, উদাহরণ: I saw him go along the road. দেখো সেন্টেন্স লিখেছি, I saw him go along the road। এই সেন্টেন্সে দেখো একজন মানুষ রাস্তা দিয়ে যাবে, এটা দেখা আমার উদ্দেশ্য নয়। তার মানে এই দ্বিতীয় ভার্বটি প্রথম ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে না। তাহলে আমরা এখানে দ্বিতীয় ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে দেবো, গোয়িং। কিন্তু যদি এটা হইতো যে, যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, লার্ন সামথিং। লক্ষ্য করো এই সেন্টেন্স, উই গো টু স্কুল লার্ন সামথিং। তখন যদি আমরা প্রশ্ন করি আমরা কেন স্কুলে যাই, তাহলে আমাদের স্কুলে যাওয়ার উদ্দেশ্যটা কি? আমাদের স্কুলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু শেখা বা জানতে পারা। তাহলে এই লার্ন ভার্বটি এই গো ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি টু লার্ন। আশা করি তোমরা রুলটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 13। রুল 13, এটা হবে 25 নবদূত। এই রুলটি বই এত সুন্দর করে লেখা আছে, কিন্তু গুছানো নেই, আমি গুছিয়ে দিচ্ছি। আচ্ছা, রুলটা আমি লিখে দিচ্ছি, দেখো। কোন সেন্টেন্সে ago before last once
previous since yesterday ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনডিফিনিট টেন্স হয়। লক্ষ্য করো, আমি একটু উদাহরণটা দেখো, নিয়মটা বলে দিচ্ছি। কোনো সেন্টেন্সে এগো, বিফোর, লাস্ট, ওয়াজ, প্রিভিয়াস, সিন্স, ইয়েস্টারডে ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। উদাহরণ দেখো, I see him long ago। দেখো এই সেন্টেন্সে আই সি হিম লং এগো, এই সেন্টেন্স এগো শব্দটা আছে। যেহেতু এগো শব্দটা আছে, তাহলে আমরা এই বাক্যটাকে বানাবো পাস্ট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের পাস্ট ফর্ম স। আরো দেখতে পারো, he not come home yesterday। দেখো এখানে yesterday আছে, তাহলে কোনো সেন্টেন্স যদি yesterday থাকে তাহলে সে বাক্যটা হবে ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু তোমরা জানো নট থাকলে বাক্যটাকে নেগেটিভ করতে হয়, আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে বাক্যটাকে ইন্টারগেটিভ করতে হয়। যেহেতু নট আছে তাহলে বাক্যটা হবে নেগেটিভ। আর তোমরা জানো ফার্স্ট ইনডিফিনিটের যে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, তাহলে বাক্যটা লিখতে হবে ডিড নট কাম, ডিড নট কাম। আচ্ছা, রোল আমাদের রুল 13 শেষ হয়ে গেল। আমরা আশা করি বুঝতে পারছি। আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 14। রুল 14 আর নবদ্বীপের হবে 26 যোগ 27 নবদ্বীপ। আচ্ছা, রুলটা এরকম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু it is time, it is high time, it is time, it is high time এর পর সাবজেক্ট উল্লেখ না থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে, টু বসে। তাহলে রুলটা দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি উল্লেখ থাকলে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট উল্লেখ না থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে। উদাহরণ লক্ষ্য করো,
ইট ইজ টাইম উই স্টাডি হার্ড। দেখো এই সেন্টেন্সে ইট ইজ টাইম আছে, আবার একটা সাবজেক্ট উল্লেখ রয়েছে, তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখে দেব স্টাডি। কিন্তু যদি এরকম হইতো ইট ইজ টাইম প্লে নাও, এই সেন্টেন্সে দেখো ইট ইজ টাইম আছে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দেবো। আর উইথ একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আই উইশ আই বি এ কিং। এই ক্ষেত্রে উইশ থাকলে বি অর্থ অয়ার ব্যবহার করতে হবে, তাহলে আমরা লিখতে পারবো অয়ার। সকল পাঁচের উপরে অয়ার ব্যবহার করতে হবে। আশা করি তোমরা রুল 14 বুঝতে পেরেছো। আজকে এখন আমরা রুল পড়বো 15 পড়বো, রুল 15। আর নবদূতের হবে রুল নাম্বার 28। আমি রুলটা একটু সুন্দর করে তোমাদের লিখে দিচ্ছি। ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব বা মডাল ভার্ব না থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, পাস্ট টেন্স। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে এখানে আপনার একটু লাইন চোখে একটু ইন্টারগেটিভ লিখে দিই। আচ্ছা দেখো, তো ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব না থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আপনার ডব্লিউএইচ ওয়ার্ড তোমাদের আমি আগে লিখে দিয়েছিলাম, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফেন, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ ইত্যাদি। প্রায় 18টি লিখে দিয়েছিলাম তোমাদের। দেখো লক্ষ্য করো, হোয়ার ইউ গো, তুমি কোথায় যাও। এই সেন্টেন্স দেখো হোয়ার আর ডব্লিউএইচ ওয়ার্ড আছে, আবার সেটার প্রশ্নবোধক ছিল। তার মানে এই সেন্টেন্সগুলো অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব নেই, তাহলে আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তাহলে আমি ধরে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা এভরিডে যোগ করে দিই, তুমি প্রতিদিন কোথায় যাও। এভরিডে তোমরা জানো এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, গত ক্লাস আলোচনা করেছিলাম। তাহলে হোয়ার ডু ইউ গো এভরিডে। আর যে পাস্ট টেন্স হইতো হোয়েন হি ফোন মি লাস্ট নাইট। আচ্ছা স্টাডি দিই। আচ্ছা সে গতকাল কখন আমাকে ফোন করেছিল। তবে ইয়েস্টারডে তাহলে পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে তোমাকে লিখতে হবে হোয়েন ডিড হি ফোনড মি ইয়েস্টারডে। আচ্ছা
তাহলে আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছ। আমি আজকে তোমাদের মোট 12, 13, 14, 15 এই 4টি রুল পড়িয়ে দিলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকি রুলগুলো আলোচনা করবো। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটি, আর না বুঝলে আমাকে ফোন দেবেন, ইনশাআল্লাহ ফোনে বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।